আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা লিটারারি ক্রিটিসিজমের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি এর সামারি সম্পর্কে জানব। তো ক্রিটিক কেন এটা লিখেছেন, আগে সেই ইন্ট্রোডাকশনটা জানি আমরা। দ্য স্টাডি অফ পোয়েট্রি হলো ভিক্টোরিয়ান কবি ও ক্রিটিক ম্যাথিউ আর্নল্ডের একটি সমালোচনামূলক প্রবন্ধ, যা 1880 সালে টি.এইচ. ওয়ার্ডের অ্যান্থোলজি অর্থাৎ তার যে সংকলন, এটাই দ্য ইংলিশ পোয়েটস নামের অ্যান্থোলজিতে এর ইন্ট্রোডাকশন হিসেবে প্রকাশিত হয়। মূলত আর্নল্ড ওয়ার্ডকে তার অ্যান্থোলজি এর ইন্ট্রোডাকশন লিখে দেন। পরে সাহিত্য মহলে ইন্ট্রোডাকশনের ব্যাপক কদর ও আলোচনা হলে আর্নল্ড আগের ইন্ট্রোডাকশনের সাথে কিছু এডিশন করে 1888 সালে দ্য স্টাডি অফ পোয়েট্রি প্রকাশ করেন। এই প্রবন্ধের জন্য আর্নল্ড সমালোচনামূলক লেখনীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই প্রবন্ধে আর্নল্ড মূলত দুইটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সমালোচনা করেছেন, দি আর্ট অফ পোয়েট্রি আর দি আর্ট অফ ক্রিটিসিজম। আর্নল্ডের কবিতার প্রতি অনেক অনুরাগ ছিল, যা তিনি এই প্রবন্ধে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কবির মতে পোয়েট্রি জ্ঞানের অন্যান্য শাখা হতে অধিক উচ্চ আসনে আসেন। তিনি প্রবন্ধে শুরু করেছেন এই বলে যে কবিতা অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। কবিতা তার মতে একটা বেস্ট জিনিস, যাকে তিনি অন্য সব কিছু যেমন ধর্ম, দর্শন, বিজ্ঞান এসবের ঊর্ধ্বে জায়গা দিয়েছেন। ভিক্টোরিয়ান যুগে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্বের আবিষ্কারের ফলে মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। তাই ধর্মে মানুষ আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলে। এমন অবস্থায় কবি আর্নল্ড মনে করেন পোয়েট্রি হবে এখন শান্তির আশ্রয় কেন্দ্র, কারণ কবিতা আইডিয়া এর প্রতিফলন করে, ফ্যাক্টের না। ফ্যাক্ট সমাজের নানা চড়াই উতরাই নড়বড়ে হয়ে যায়। তাই আর্নল্ড মনে করেন যেহেতু মানুষের ধর্মীয় বিশ্বাস ব্যর্থ হয়ে পড়েছে, তাই মানুষ কবিতার দিকে ঝুঁকে যাবে। কবিতা পারে আমাদের জীবনকে ব্যাখ্যা করতে, আমাদের সান্ত্বনা দিতে ও আমাদের টিকিয়ে রাখতে। এছাড়া আর্নল্ডের মতে ভবিষ্যতে বিজ্ঞান কবিতা ছাড়া অসম্পূর্ণ হবে ও ধর্ম ও দর্শনের জায়গা দখল করে নেবে। এখন আমরা আরও দুইটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট জানব। সেগুলো হচ্ছে আর্নল্ড প্লেটো এর কবি ও কবিতার উপর নানা অভিযোগকে বর্জন করেন এবং কবিতাকে হাইলাইট করে বলেন মানুষ সর্বশেষ কবিতাতেই শান্তি বা প্রশান্তি ও সান্ত্বনা খুঁজে পায়। আর্নল্ড বলেন কবিতা হলো সমাজের তথা মানব জীবনের আয়না কিংবা প্রতিচ্ছবি, তাই আমাদের এর মর্ম বোঝা উচিত। তিনি কবিতাকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করেছেন: Poetry is a criticism of life under the conditions fixed for that criticism by the laws of poetic truth and poetic beauty. খুব সুন্দর একটা লাইন। অর্থাৎ কবিতা হলো জীবনের সমালোচনা, যা পোয়েটিক ট্রুথ ও পোয়েটিক বিউটি দ্বারা নির্ধারিত। পোয়েটিক ট্রুথ ও পোয়েটিক বিউটি হলো কবিতার দুইটি কাব্যিক গুণ। একটি কবিতা কতটুকু বেস্ট বা ক্লাসিক কবিতা তা আমাদেরকে আর্নল্ড তিনটি পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। সে পদ্ধতিগুলো হলো 1. হিস্টোরিক্যাল এস্টিমেট, 2. পার্সোনাল এস্টিমেট অ্যান্ড 3. রিয়েল এস্টিমেট। এই তিন পদ্ধতির মধ্যে আর্নল্ড রিয়েল এস্টিমেটকে পাঠকদের অ্যাপ্লাই করতে বলেছেন, যার সাহায্যে আমরা শ্রেষ্ঠ কবিতা পাব। এখন চলো আমরা এই তিনটা এস্টিমেট সম্পর্কে জানি। প্রথমত হিস্টোরিক্যাল এস্টিমেট। ঐতিহাসিকভাবে কোনো লেখক গুরুত্বপূর্ণ হলে আমরা তার লেখা না পড়েই একটা জাজমেন্ট করে দেই যে তার এই কবিতাটা ভালো। যেমন ধরা যাক, ইংরেজি সাহিত্য বললে যার নাম সবার প্রথমে আমাদের মাথায় আসে সে হলো শেক্সপিয়ার। যেহেতু আমরা জানি শেক্সপিয়ার খুব ভালো লেখক, তাই অনেক সময় দেখা যায় যে তার কোনো লেখা আমরা না পড়েই বলে দেই যে তার অমুক লেখাটা ভালো। আসলে আমরা কিন্তু পড়িনি, ঐতিহাসিকভাবে তিনি পরিচিত বলে আমরা একটা কমেন্ট করে বসেছি। অর্থাৎ একজন কবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলে তার সব কবিতাকেই যদি কাব্যিকভাবে উচ্চ মানসম্মত বিবেচনা করা হয়, তাহলে সেটা হবে কবিতার হিস্টোরিক্যাল এস্টিমেট। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো পার্সোনাল এস্টিমেট। অনেক কবি লেখকদের প্রতি আমাদের ব্যক্তিগত কিছু পছন্দ ও অপছন্দ থাকে, তাই যখন আমরা যাদের পছন্দ করি তাদের লেখাগুলোকে ভালো বলে দাবি করি, লেখাটা খারাপ হলেও। আবার যাদের আমরা অপছন্দ করি তাদের প্রতি আমাদের উদাসীনতার জন্য তাদের ভালো লেখাগুলোকেও আমরা মূল্যায়ন করি না। ফলে আমরা কোনটা ভালো লেখা আর কোনটা খারাপ লেখা তা নির্ণয় করতে ব্যর্থ হই। সাধারণত সমসাময়িক কবিতার মান বিচারে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এমন কোনো কবির কবিতাকে ভালো কবিতা বলে বিবেচনা করাকে পার্সোনাল এস্টিমেট বলা হয়। এক্ষেত্রে পাঠক কবিতার গুণাবলী দ্বারা নয়, বরং কবির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক দ্বারাই প্রভাবিত হয়।
আর্নল্ড পাঠকদের এই দুই পদ্ধতি অবলম্বন করতে নিষেধ করেছেন, কারণ এতে কবিতার সঠিক মূল্যায়ন হয় না। এক্ষেত্রে তিনি রিয়েল এস্টিমেট পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। সো রিয়েল এস্টিমেট হলো আমরা কোনো লেখককে আসলে চিনি না, তবু তার লেখার মান অর্থাৎ তার বিষয়বস্তু, লেখার ধরন বুঝে তার লেখাকে জাজ করতে পারি। যেমন ধরা যাক, আমরা যারা পাবলিক পরীক্ষা দেই, যারা আমাদের খাতা দেখে তারা কিন্তু জানে না কোন স্টুডেন্ট ক্লাসের টপার আর কে ব্যাক বেঞ্চার। তারা আমাদের খাতা মূল্যায়ন করে পরীক্ষার খাতায় আমাদের লেখা দেখে। এমন জাজমেন্টকে আমরা রিয়েল এস্টিমেট বলতে পারি। আর্নল্ড রিয়েল এস্টিমেটকে একটি নিরপেক্ষ, নিউট্রাল বা আনবেসড পদ্ধতি বলে দাবি করেছেন, কারণ এই পদ্ধতিতে আমরা একজন লেখকের লেখনী কেমন তা আমরা পড়ে বুঝে শুনে জাজ করব। এ পদ্ধতিতে কবিতার আসল গুণাবলীর দ্বারা কবিতার উৎকৃষ্টতা নির্ণয় করা যাবে। আর্নল্ডের মতে হিস্টোরিক্যাল ও পার্সোনাল এস্টিমেট রিয়েল এস্টিমেটের অন্তরায় হিসেবে কাজ করে। পাঠকদের রিয়েল এস্টিমেটের উপর জোর দিতে হবে, তাহলে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ মানের কবিতা পাওয়া যাবে। কবিতা বেস্ট, স্ট্যান্ডার্ড বা ক্লাসিক কিনা তা যাচাই করার জন্য আর্নল্ড একটি মেথডের কথা বলেছেন, যাকে তিনি নাম দিয়েছেন টাচস্টোন মেথড। এখন টাচস্টোন আমরা সবাই জানি, টাচস্টোনকে বাংলায় কোষ্ঠী পাথর বলা হয়, যার দ্বারা স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। তেমনি টাচস্টোন মেথড দ্বারা কবিতার রিয়েল জাজমেন্ট করা সম্ভব। এই পদ্ধতিতে আর্নল্ড বলেছেন, আগের গ্রেট যে পোয়েটসগুলো রয়েছে, যেমন হোমার, শেক্সপিয়ার, মিল্টন, এর কিছু উক্তির সাথে নতুনভাবে লেখার লাইনের তুলনা করতে, যাতে করে পাঠকমহল বুঝতে পারবে কোন লেখাটা শ্রেষ্ঠ কবিতা। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে কবিতার হাই পোয়েটিক কোয়ালিটি বের করা যাবে। এখন এখানে তিনি হোমার, শেক্সপিয়ার, মিল্টনের কবিতার উদাহরণ দেন, কারণ তিনি তাদের কবিতা সমূহকে উচ্চ মানসম্মত কাব্যিক কবিতা বলে উল্লেখ করেন। দেন আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানের আর্নল্ডের মতে কবিতার উৎকৃষ্টতা হচ্ছে তার বিষয়বস্তু ও লেখার ধরন, অর্থাৎ ম্যাটার এবং ম্যানারের উপর নির্ভর করে। এখানে ম্যাটার দিয়ে সাবজেক্টকে বোঝানো হয়েছে আর ম্যানার দ্বারা স্টাইলকে বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, ম্যাটার ও ম্যানার উভয়ের হাই বিউটি, ওর্থ অ্যান্ড পাওয়ার থাকতে হবে। তার মধ্যে যদি কবিতার সাবজেক্ট ম্যাটারের মধ্যে হাই সিরিয়াসনেস ও ট্রুথ থাকে, তাহলে ম্যানার অথবা স্টাইল এর উৎকৃষ্টতা অর্জন করে। এই অংশের সামারি এই যে আর্নল্ডের মতে একটি উৎকৃষ্ট মানের কবিতা হতে হলে কবিতার মধ্যে 3টা গুণ থাকতে হবে: পোয়েটিক বিউটি, পোয়েটিক ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস। এগুলোর একটি মিস হলে কবিতাকে আদর্শ বলে গণ্য করা যাবে না। এরপর আর্নল্ড কিছু নামিদামি কবিদের নিয়ে নিজের মতামত আলোচনা করেন। সর্বপ্রথম আর্নল্ড চসারের কথা বলেছেন, যে কিনা 14th সেঞ্চুরি এর একজন বিখ্যাত কবি ছিলেন। চসারের কবিতায় বাস্তবতাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এমনকি তার শব্দচয়ন ও খুব সহজ ছিল, কিন্তু তার কবিতায় হাই সিরিয়াসনেস পাওয়া যায়নি। সো আর্নল্ড চসারকে ক্লাসিক পোয়েটের সম্মান দিতে নারাজ। যেহেতু চসারের কবিতায় হাই সিরিয়াসনেসের অভাব পরিলক্ষিত হয়, তাই সমালোচক আর্নল্ড তাকে ক্লাসিক পোয়েট বলেননি। দেন আর্নল্ড এলিজাবেথান যুগের দুজন কবি শেক্সপিয়ার ও মিল্টনের কথা উল্লেখ করেন, যাদের সম্পর্কে সে বেশি কিছু না বলে তাদেরকে ক্লাসিক পোয়েটস হিসেবে অভিহিত করেন। এরপর সেই নিউ ক্লাসিক্যাল তথা 18th সেঞ্চুরির দুজন জনপ্রিয় লেখকের কথা বলেন। তারা হলেন জন ড্রাইডেন ও আলেকজান্ডার পোপ, যারা অনেক পোয়েট্রি ও প্রোজ লিখেছেন, কিন্তু আর্নল্ড মনে করেন তারা যেই স্টাইলে লিখত তা প্রোজের জন্য অধিক গ্রহণযোগ্য। তিনি আরও লক্ষ্য করেন তাদের লেখায় হাই সিরিয়াসনেসের অভাব রয়েছে, তাই তিনি তাদেরকে ক্লাসিক পোয়েট না বলে ক্লাসিক প্রোজ রাইটার বলেছেন। তাদের সম্পর্কে সে বলেন, ড্রাইডেন ওয়াজ দি গ্লোরিয়াস ফাউন্ডার and Pope was the splendid high priest of the age of prose and reason of our excellent and dispensable 18th century. They are not classics of English poetry, they are classics of English prose. অর্থাৎ তারা পোয়েট্রির জন্য নয়, প্রোসের জন্য একজন আদর্শ লেখক। এরপর তিনি ড্রাইডেন ও পোপের সমসাময়িক একজন কবি থমাস গ্রেকে ক্লাসিক পোয়েট বলেন। এরপর তিনি বার্নস সম্পর্কে নিজের মতামত প্রদান করেন। তিনি বলেন, বার্নস তার স্কটিশ কবিতায় নিজের সর্বোচ্চটা দিয়ে রচনা করেছেন, কিন্তু তার ইংলিশ কবিতায় তার মধ্যে সেই গুণাবলী পাওয়া যায়নি। তার কবিতায় ট্রুথ অফ সাবস্টেন্স অথবা সাবজেক্ট অ্যান্ড ট্রুথ অফ ম্যানার আছে, কিন্তু তার কবিতায় হাই সিরিয়াসনেস নাই। সো আর্নল্ড তাকে ক্লাসিক পোয়েট বলেননি। পরে সে তার কাছাকাছি কপি বাইরন
ওরসট, শেলি তারা ক্লাসিক পোয়েটস কিনা সে সম্পর্কে আর্নল্ড কোনো জাজমেন্ট দেননি, কারণ তারা তার কাছাকাছি সময়ের কবি হওয়ায় তাদের কবিতার মূল্যায়ন করতে হলে তো তাকে পার্সোনাল এস্টিমেটে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে সে যে সেই প্রকৃত কবিতা খুঁজে পাবে না, সো সে তাদেরকে নিয়ে কোনো জাজমেন্ট দেননি। অবশেষে আর্নল্ড ক্লাসিকের স্ব-সংরক্ষণের কথা বলেন। যে কোনো পরিমাণ ভালো সাহিত্যই ক্লাসিকের আধিপত্যকে অতিক্রম করতে পারবে না, কারণ তারা ইতিমধ্যে সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে এবং মানুষ আগামী যুগে তাদের উপভোগ করতে থাকবে। আর্নল্ড বলেছেন যে একটি মানবতার স্ব-সংরক্ষিত প্রকৃতির ফলাফল মানব প্রকৃতি যুগে যুগে একই থাকবে এবং এই বিশ্বের সাথে সম্পর্কিত ক্লাসিকের অংশগুলি সর্বদা প্রাসঙ্গিক থাকবে। এইভাবে সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করবে। এই জন্য আমরা অনেক সময় দেখি যে পোয়েটরা যখন কোনো মানুষ বা কোনো পোয়েট বা আদার্স কাউকে নিয়ে লেখে, তারা কিন্তু মরেও অমর হয়ে থাকে, অর্থাৎ তাদেরকে আমরা পড়ি এবং আমরা তাদের সম্পর্কে জানি, এইভাবেই তাদেরকে আমরা অমর করে রাখি। সো গাইস, এই ছিল আজকে আমাদের টপিক। নেক্সট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। টেক কেয়ার চিলড্রেন। আল্লাহ হাফেজ।